শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের সাথে আছে হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। শুধু রাজনীতি নয়, নির্বাচন বিলম্বিত হলে ভেঙে পড়তে পারে দেশের অর্থনীতির কাঠামো। বিনিয়োগ ব্যাহত হবে, আসবে না বৈদেশিক ঋণ সহায়তা, ফলে বাড়বে বেকারত্ব আর কর্মসংস্থানের ঝুঁকিতে পড়বে অসংখ্য মানুষ। এমনটাই শঙ্কা অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীদের। দেড় যুগের দুঃশাসনে যখন খাদের কিনারায় দেশের অর্থনীতি, তখনই টেনে তোলার দায়িত্ব নিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ইউনুস। 16 মাসের প্রচেষ্টায় অর্থনীতির অকাল মৃত্যু ঠেকানো গেছে ঠিকই, কিন্তু গতি ফেরানো যায়নি ব্যবসা বাণিজ্য আর কর্মসংস্থানে, যা স্পষ্ট অর্থনীতির প্রায় সব সূচকে। আস্থার সংকট আর উচ্চ সুদহারের চাপে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে আছেন ব্যবসায়ীরা। বিবিএস-এর হিসেবে 2024-25 অর্থ বছরে বেসরকারি খাতে বিনিয়োগ প্রবৃদ্ধি হয়েছে 0.1%, যা কোভিডকালীন সময়ের চেয়েও কম। গত আগস্ট মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 6.35%, যা 22 বছরের মধ্যে সর্বনিম্ন। গতি না থাকার অন্যতম কারণ হচ্ছে ইনভেস্টর এবং ব্যবসায়ীরা রীতিমতো আমরা যেটা বলি আইসিইউতে আছে। অবশ্যই নির্বাচনটা খুব দ্রুত হওয়া দরকার, কারণ একটা আনসার্টেন অবস্থার মধ্যে কিন্তু আমরা এখনো আছি। শুধু ব্যবসায়ীরাই নয়, নির্বাচিত সরকারের অপেক্ষায় বিদেশি উন্নয়ন সহযোগীরাও। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে, পরবর্তী সরকারের সাথে আলোচনা না করে কোনো অর্থ ছাড় করবে না সংস্থাটি। যেহেতু নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে, তো সেজন্য অন্যান্য যে বিনিয়োগকারীরা রয়েছে তাদের মতোই IMF-ও তো অর্থ দিয়ে থাকে, এবং সেই টাকাটা যাতে ভালোভাবে ব্যবহার হয়ে এবং সেটা ফেরত আসতে পারে, সেরকম একটা পরিস্থিতির তারা কামনা করে। গত 1.5 বছরে একের পর এক বন্ধ হয়েছে তৈরি পোশাক কারখানা, বেকার হয়েছে হাজার হাজার মানুষ। একদিকে মূল্যস্ফীতির চাপ, অন্যদিকে কর্মসংস্থানের অভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। গবেষণা সংস্থা সানেম, PPRC কিংবা বিশ্বব্যাংকের জরিপেও উঠে এসেছে দারিদ্রতার ভয়াবহ চিত্র। মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, মানুষের আয়ের মধ্যে কোনো উল্লম্ফন নাই। তো এই সমস্ত জিনিসগুলা থেকে বের হয়ে আসতে হলে একটা নিশ্চিত অবস্থার জন্য নির্বাচন প্রয়োজন। নির্বাচন না হলে অর্থনৈতিক গতি ফিরে পাবে না। গত সপ্তাহে খাদ্য মন্ত্রণালয় এবং জাতিসংঘের গুরুত্বপূর্ণ 3 সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে দেশের 1,60,00,000 মানুষ চরম খাদ্য সংকটে পড়তে যাচ্ছে। একটি ভালো নির্বাচন দিতে পারে অনেক সংকটের সমাধান। বিশ্লেষকরা বলছেন, নতুন সরকার গঠিত হলে অর্থনীতির ব্যবস্থাপনা যেমন সুদৃঢ় হবে, সহজ হবে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণও। উন্নয়ন সহযোগীরাও নির্বাচিত সরকারকে সহায়তা করতে নতুনভাবে এগিয়ে আসবে। কিন্তু রাজনৈতিক সংকট সমাধান করে যথাসময়ে নির্বাচন দিতে না পারলে অর্থনীতির ক্ষত আরো গভীর হবে, যা সুফল বয়ে আনবে না কারো জন্যই। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনে যেটি দেখছিলাম, আসলে সবাই এখন একটি ভালো নির্বাচন চায়। ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ সময়সীমা ঘোষণা করা আছে, এখনো তারিখ ঘোষণা হয়নি, কিন্তু সেই নির্বাচনটি আসলে ফেব্রুয়ারিতে হবে কিনা সেটি নিয়ে কিন্তু অনিশ্চয়তা দিন দিন বাড়ছে। কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বাড়ছে এবং তাদের যে ঐক্যমত্য হওয়ার জন্য যে ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে, সেই ঐক্যমত্য কমিশনের যেই বৈঠকগুলো হচ্ছে, শেষ পর্যন্ত যেসব সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তগুলো নিয়েও কিন্তু নানান ধরনের দ্বিমত তৈরি হচ্ছে। এর প্রভাব আসলে রাজনীতিতে যেমন আছে, এর প্রভাব রাষ্ট্রীয়ভাবে আছে, সামাজিকভাবে আছে। বলা হচ্ছে যে অস্থিরতা অনেক বাড়বে, অনিশ্চয়তা বাড়ছে, কিন্তু এর প্রভাব সবচেয়ে বেশি কিন্তু পড়ছে ব্যবসা বাণিজ্যে। কারণ ব্যবসা বাণিজ্য একরকম স্থবিরতার মধ্যে দিয়েই যাচ্ছে আসলে বেশ কিছুদিন ধরেই, বেশ 1-2 বছর ধরেই। সেই জায়গাটাতে যে গতি ফেরার যে আশা করা হচ্ছিল, সেটি কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সেখানে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সাফার করছেন, সাধারণ মানুষ করছে, কারণ কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, বেকারত্ব বাড়ছে, দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে। সবকিছু মিলিয়ে আগামী দিনে পরিস্থিতি আসলে কি হতে পারে, নির্বাচন আসলে না হলে কি হতে পারে, ব্যবসায়ীরা কি চিন্তা ভাবনা করছেন, সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। অনিশ্চিত নির্বাচনের শঙ্কায় ব্যবসায়ীরা। আমাদের সাথে দুজন ব্যবসায়ী আছেন, মোহাম্মদ হাতেম, সভাপতি BKMEA, এবং আমাদের সাথে আছেন রাশিদুল করিম মুন্না, বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক এবং রপ্তানিকারক সমিতি। দুজনকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে।
আমি শুরুতেই জনাব হাতেম আপনার কাছে যেতে চাই, আপনার বক্তব্য আমরা রিপোর্টেও দেখছিলাম। একটু জানতে চাইবো যে নির্বাচন হবে কিনা সেটি আসলে আমরা কেউ জানি না, বা কবে হবে সেটা সম্পর্কে আমরা আসলে আমরা আশা করতে পারি, আমরা জানি না কিছু। কিন্তু এই মুহূর্তে আপনাদের অবস্থানটা কোথায়? ব্যবসায়ীরা আসলে আমরা জানি আপনারা অবশ্যই একটি নির্বাচন চান, ভালো নির্বাচন চান, কিন্তু আপনারা এখন এই মুহূর্তে যে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি, তাতে নির্বাচন যদি সঠিক সময়ে না হয় সেক্ষেত্রে পরিস্থিতি কি হতে পারে? ধন্যবাদ। আমরা আসলে আমরা দেশীয় ভাবে যদি বলি এবং বিদেশীয় বলি, প্রত্যেকেরই একটা এখন এই মুহূর্তে প্রত্যাশা হচ্ছে একটা নির্বাচনের মাধ্যমে এরা নির্বাচিত জনপ্রতিনিধি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, এবং সেটা নিয়েই মূলত সরকারও সেভাবেই কাজ করছে। কিন্তু রাজনৈতিক দলগুলির মধ্যে সম্প্রতি আমরা যে অনৈক্য দেখছি এবং পরস্পর বিরুদ্ধে যেভাবে কথা বলছে, তাতে কিন্তু একটা শঙ্কার জায়গা তৈরি হচ্ছে যে আসলে এই পরিস্থিতিতে নির্বাচনটা ফেব্রুয়ারিতে যথাসময়ে হবে কিনা, এইটা নিয়ে কিন্তু সবাই একটু শঙ্কিত। এবং আমরা অনেকের সাথে, বিদেশে অনেকের সাথে কথা বলেছি যে অনেকে অপেক্ষা করছে যে একটা নির্বাচিত সরকার আসার পরেই তারা তাদের ইনভেস্টমেন্ট বলুন বা অন্যান্য যে কোনো কিছু নিয়ে কথা বলবে। এই মুহূর্তে আমরা যেটা মনে করছি যে দেশে ইনভেস্টমেন্টের জন্য যে পরিবেশ দরকার সেটা আমাদের এখানে নেই। যেমন ধরেন, আমি যদি প্রথমেই বলি যে ব্যাংকিং সেক্টরে যেরকম অবস্থা চলছে, যে অরাজকতা চলছে, এবং যেভাবে নানাভাবে আমাদের ব্যবসায়ীদেরকে ব্যাংকগুলি হয়রানি করছে বা তাদের মানে বিভিন্ন রকমের যে ফ্যাসিলিটি প্রত্যাহার করে দিচ্ছে, ইভেন যে কোনো অজুহাতে তার কার্যক্রম বন্ধ করে দিচ্ছে, বাংলাদেশ ব্যাংক সেখানে তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না এই সমস্ত ক্ষেত্রে, যার ফলে অনেকগুলি ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে অলরেডি এবং আরো যাচ্ছে। তো যখন একজন বিদেশি ইনভেস্টর যখন আসে, তারা যখন এসে দেখে এই দেশের ইনভেস্টররা কেমন আছে, যখন দেখে যে তারা ভালো নাই, তখন কিন্তু তারা উৎসাহ বা আগ্রহ হারিয়ে ফেলে, এখানে ইনভেস্টমেন্ট করার জন্য উৎসাহ আগ্রহ হারিয়ে ফেলে। আর তাছাড়া যে অন্যান্য পলিসিগত যে দিকগুলি রয়েছে, যেমন ধরেন এনবিআর এর পলিসি, ট্যাক্স পলিসি, কাস্টমস পলিসি, আবার বাংলাদেশ ব্যাংকের পলিসি, এই সমস্ত কিছুই কিন্তু বিবেচনা নেওয়া হয়। আর সম্প্রতি লেবার ল নিয়ে যে অবস্থা তৈরি হয়েছে, হঠাৎ করে যেখানে একটা সেটেলড ইস্যু, ট্রাইপার্টেট কনসালটেশন কমিটির মাধ্যমে যেখানে ইস্যুগুলি সবগুলি সেটেল হলো, সেখানে হঠাৎ করে মন্ত্রী পরিষদে ক্যাবিনেটের মিটিং এ যাওয়ার আগে পরিবর্তন করে এমন কিছু জিনিস সেখানে ঢুকিয়ে দেওয়া হলো, যেটা আসলে পুরা এই শ্রম আইনটাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এবং আমাদের মানে উদ্যোক্তাদেরকে একটা শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে। বিশেষ করে শ্রমিকের সংজ্ঞা, তারপরে ট্রেড ইউনিয়ন করার যে মানে পদ্ধতি যেটা চালু করা হলো, এবং যেখানে প্রভিডেন্ট ফান্ডের যে বিষয়টা চালু করা হলো, এইগুলি সবকিছু নিয়েই মূলত একটা অনিশ্চয়তা, একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে সরকার শেষ মুহূর্তে। কেন এই বিভ্রান্তিটা তৈরি করলো, এটা আমাদের কাছে কোনোভাবেই বোধগম্য নয়। যেখানে আমরা তিন পক্ষ ঐকমত্যের মাধ্যমে একটা জিনিস তৈরি করলাম, যেটা নিয়ে আমরা অগ্রসর হচ্ছিলাম, সেখানে এই ধরনের একটা বিভ্রান্তি শ্রমিকের সংখ্যায় একটা বিভ্রান্তি আপনার ইয়েতে। জনাব হাতেম, আমরা শ্রম আইন নিয়ে আলোচনা করব, আজকে আলোচনা করব। আমরা আর একটু নির্বাচনের জায়গাটাতে আসতে চাই। আমাদের সাথে জনাব রাশিদুল করিম মুন্না আছেন। জনাব মুন্না, বলা হচ্ছে বিশেষ করে আপনারা ব্যবসায়ীদের দিক থেকে বলা হচ্ছিল যে ব্যবসা বা বিনিয়োগের যে পরিবেশ, সেই পরিবেশ আসলে এই সরকার তৈরি করতে পারেনি বা এই সরকারের কাছে নাই। মানে এমন কি পরিবর্তন আসতে পারে যেটি রাজনৈতিক সরকার আসলে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে পারে, যেখানে এই সরকার পারছে না? কি কারণ, মানে পার্থক্যটা কি? জি, ধন্যবাদ আপনাকে। আপনি দেখবেন যে আমাদের যে প্রশাসনের প্রত্যেকটা স্তরেই কিন্তু একটা স্থবিরতা আছে। যে কথাটা হাতেম ভাই বলেছেন যে আমরা যে সমস্ত জায়গাগুলোতে ব্যবসায়ীরা ব্যবসায়িক প্রয়োজনে যে নেগোশিয়েট করার যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু সেভাবে হচ্ছে না, এক ধরনের স্থবিরতা কাজ করছে। আমরা কোনো অভিভাবক পাচ্ছি না যেখানে যে আমরা কথাটা বলবো, বা যারা আছেন তাদেরকে কথা বলে সেটা সমাধানটা বের হচ্ছে না। আপনি যদি জিডিপির দিকে তাকান, আমাদের কিন্তু জিডিপি ইতিমধ্যে অনেক কমে গেছে। আগামী বছরের প্রজেকশনটার মধ্যে কিন্তু সে ইন্ডিকেট করছে, নেগেটিভ ইন্ডিকেট করছে। আমি জাস্ট গত সপ্তাহে চায়না থেকে এসেছি, বেশ কিছু ইনভেস্টর ট্রাম্প প্রশাসনের যে শুল্ক নীতি,
তার জন্য কিন্তু অনেক চাইনিজ কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে যাচ্ছে, এবং সেই জায়গাতে যে কোনো বিনিয়োগকারী কিন্তু সেটা বাংলাদেশি হোক আর বিদেশি হোক, সে কোনো ধরনের অনিশ্চয়তার মধ্যে কিন্তু বিনিয়োগ করতে সাহসী হবে না, এবং সেক্ষেত্রে তারা কিন্তু নির্বাচনের দিকে তাকিয়ে আছে। শুধুমাত্র চাইনিজ কোম্পানি না, অন্য যারা আছে তারা কিন্তু সেভাবে তাকিয়ে আছে। সুতরাং আমি মনে করি আমাদের রাজনীতিবিদরা রাজনীতি করবে দেশের জন্য, দেশের জনগণের জন্য। তাদের যে পালসটা আছে সেই পালসটা যদি তারা বোঝার চেষ্টা করে, তারা যদি জাতীয় উন্নয়নের প্রক্রিয়াতে যদি সমন্বিত হয়ে না কাজ করে, তাহলে কিন্তু মানুষের যে প্রত্যাশাটা সেটা কিন্তু বিঘ্ন হবে। সুতরাং আমি মনে করি যে ইলেকশনটা খুবই জরুরি। শুধু ইলেকশন হলেই হবে না, একটা গ্রহণযোগ্য ইলেকশন যাতে হয় দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে। সুতরাং এই ব্যাপারে আমি বর্তমান সরকার ঘোষণা দিয়েছে, উদ্যোগ নিচ্ছে, কিন্তু আমি মনে করি রাজনীতিবিদদেরকে বুঝতে হবে যে এই বাংলাদেশের অর্থনীতি কিন্তু বেশ একটা চরম হতাশা এবং আশঙ্কার মধ্যে আছে, যেটা অলরেডি আপনার রিপোর্টে আপনি বলেছেন যে কর্মসংস্থান হচ্ছে না। আপনি প্রত্যেকটা ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন, তারা কিন্তু ভালো নেই। সুতরাং এই ভালো থেকে উত্তরণের জন্য একটা নির্ভরশীল, দায়িত্বশীল, জবাবদিহিতামূলক সরকার দরকার। সেটা আমি মনে করি যে খুব জরুরি হয়ে গেছে, এবং সেই ক্ষেত্রে রাজনীতিবিদদের অনেক বিষয় অনেক থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমি বিশ্বাস করি, আমি আস্থা রাখতে চাই তাদের প্রতি যে তারা এই বিষয়টা অনুধাবন করবে, এবং সেই ব্যাপারে তারা হয়তো নিজেদের যে ইস্যুগুলো আছে সেটা একটা সমাধানের পথ বের করে জাতীয় ইলেকশনের দিকে যাবে। এটার অল্টারনেটিভ কিন্তু কোনো ওয়ে নাই, এবং সেটা যদি কোনোভাবে হয় সেটা কিন্তু রাজনীতিবিদরা আমাদের চেয়ে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। জি অবশ্যই। জনাব হাতেম, একটি কথা জনাব মুন্না বলছিলেন যে আসলে কথা বলার যে জায়গা, সেই সুযোগটা নেই। এই সরকারের সাথে আসলে ব্যবসায়ীদের যে ব্যবসায়ী গ্রুপগুলো আছে, অ্যাসোসিয়েশনগুলো আছে, তাদের যে কথা বলার, আগে আমরা দেখতাম যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মন্ত্রীরা বসতেন বা বিভিন্নভাবে কিন্তু কথা বলার সুযোগটা থাকতো। কিছুদিন আগে বিজিএমএ প্রেসিডেন্ট বলেছেন যে প্রধান উপদেষ্টার সময় চেয়েছেন, তারা একান্ত বৈঠক করতে চেয়েছেন, সেই সময় প্রধান উপদেষ্টা দেননি, বিদেশিদেরকে সময় দিচ্ছেন, এই ধরনের অভিযোগও আমরা পাচ্ছি। এই গ্যাপটা আসলে কেন? মানে এই সরকার কি আসলে বুঝতে পারছে না যে আসলে আমাদের ব্যবসা বাণিজ্যের গুরুত্বটা কত, বা ব্যবসায়ীদেরকে এই যে নিয়ে যে অর্থনীতিটাকে এগিয়ে নিতে হবে, এই জায়গাটাতে আসলে সমস্যাটা কোন জায়গায় হচ্ছে? দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে, আমি অনেকদিন যাবতই বলে আসছি, আপনাদেরকেও বলেছি, যে সরকার বোধহয় একটা জায়গায় অনুধাবন করতে ব্যর্থ হচ্ছেন, যে ব্যবসা বাণিজ্য বা অর্থনীতিকে স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্টেক হোল্ডারদের সাথে প্রতিনিয়ত কথা বলা দরকার, সমস্যা কোথায় সেগুলি শুনে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার। এইটা বোধহয় সরকার অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে, এবং যার ফলে বিজেপি প্রেসিডেন্ট সেদিন খুবের সঙ্গী বলেছেন যে তিনি সময় চেয়েও পান নাই। আর এদিকে আমরা এমপ্লয়ার্স ফেডারেশনের পেডে আমরাও 2 মাস আগে দেশের শীর্ষস্থানীয় 5-6 জন ব্যবসায়ী নেতৃবৃন্দ আমরা দেখা করার জন্য সময় চেয়েছি, আমরাও কিন্তু সময় পাইনি। তো এই যে পরিস্থিতি, তো এই পরিস্থিতিটি কিন্তু আসলে আলটিমেটলি আমরা কিন্তু ব্যবসা বাণিজ্য বা পলিসি সবকিছু কিন্তু স্থবির হয়ে আছে। অর্থাৎ আমাদের যে সমস্যাগুলি, প্রতিনিয়ত সমস্যাগুলি বেড়েই চলছে, এগুলির সমাধানের তেমন কোনো আমরা লক্ষণ দেখছি না। আর আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনারা হয়তো ভাবছেন যে ওনারা তো আর বেশি দিন থাকবেন না, নির্বাচন হলে ওনারা চলে যাবেন, যার জন্য ওনারা আরো একটু গা ছাড়া দিয়েই মূলত আছেন, যে আমাদের সাথে কোনো কথা বলছেন না বা প্রয়োজন মনে করছেন না। এটা আমাদের জন্য সবচেয়ে বড় সংকট। ইভেন বাংলাদেশ ব্যাংকেও আমরা প্রায়ই কথা বলি যে বাংলাদেশ ব্যাংকও বেশ পলিসিগত যে সাপোর্টগুলি দরকার, সেই সাপোর্টগুলি আমরা যথাসময়ে পাচ্ছি না। সেগুলিরও যে গভর্নর মহোদয় আমাদের সাথে কথা বলবেন বা আমরা কথা বলবো, সেই সুযোগ আমরা পাচ্ছি না। তো এই সবকিছু মিলেই কিন্তু ব্যবসা বাণিজ্য, টোটাল ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, অর্থনীতির অবস্থা খুবই খারাপ যাচ্ছে, এবং অনেক ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি অনেকগুলি বন্ধ হয়েছে, আরো বন্ধ হওয়ার পথে আছে, এবং যে সমস্ত ফ্যাক্টরিগুলি বন্ধ হওয়ার পথে সেইগুলি ব্যাংকের দিক থেকে নানা রকমের অসহযোগিতার মধ্যে রয়েছে। তো সবকিছু মিলে আসলে পরিস্থিতিটা একটা কি বলবো, এটাকে আমরা একটা অস্বস্তিকর পরিস্থিতি দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, অর্থনীতি বলেন, সময় পার করছে। জি, আবারও আসবো জনাব হাতেম। আমরা এই মুহূর্তে একটু দেখতে চাই যে আজকের দিনের প্রধান যেই পত্রিকাগুলো আছে, সেই দৈনিক পত্রিকাগুলো আসলে ব্যবসা বাণিজ্য নিয়ে কি সংবাদ করেছে আমরা
একটু দেখতে চাই। আমাদের হাতে বেশ কয়েকটি সংবাদ আছে, আমরা একটু গ্রাফিক্সের মাধ্যমে আমরা যদি দেখতে পারি। শুরুতেই আমরা যদি দেখি দ্য ডেইলি স্টারের একটি সংবাদ, আলুর দাম কম, ঋণ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। আমরা দেখেছি যে গত বছর আলুর যে দাম উঠেছিল 70-80 টাকা দরে বিক্রি হয়েছিল, সেই সময়ে কৃষকরা এই কারণে এই বছর আসলে অনেক বেশি আলু চাষ করার উদ্যোগ নিয়েছিল, কারণ তারা মনে করেছিল যে এই বছর হয়তো তারা অনেক বেশি দাম পাবে। কিন্তু যেটি হয়ে থাকে, আমাদের দেশে যখন উৎপাদন বাড়ে তখন দাম অনেকটা কমে যায় এবং সেটিরই আসলে এখন এই মুহূর্তে লোকসান দিচ্ছেন কৃষক, কারণ বাজারে আলুর দাম বেশ কম এই মুহূর্তে। পরের সংবাদটি দৈনিক কালের কণ্ঠ, তারা সংবাদ করেছে ব্যয় বেড়েছে ব্যবসায়, যেটি নিয়ে আমরা আলোচনা করছি। ব্যবসা বাণিজ্যে ব্যয় বাড়ছে এবং ব্যবসা বাণিজ্যে শুধু ব্যয় বাড়ছে না, ব্যবসা বাণিজ্যে দুশ্চিন্তা বাড়ছে, যেটি নিয়ে আমরা আজকে আলোচনা করছি। রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগের ব্যয় বৃদ্ধি, উৎপাদনের ব্যয় বৃদ্ধি পাচ্ছে যেহেতু সুদের হার বেশি, কাঁচামালের দাম বাড়ছে, বিশ্বব্যাপী নানান ধরনের অস্থিরতা, শুল্ক বেড়েছে, সবকিছু মিলিয়ে আসলে ব্যবসায়ীদের এই মুহূর্তে খরচ অনেক বেড়ে গেছে, সেটি নিয়ে প্রতিবেদন করেছে। পরের সংবাদটি বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন যে সংবাদটি করেছে, কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এনবিআর। এটি বলেছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। তিনি বলেছেন যে যারা জনগণকে ঠকাচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেখানেই কর ফাঁকি সংক্রান্ত সঠিক ডকুমেন্ট পাওয়া যাচ্ছে সেখানে এনবিআর পদক্ষেপ নিচ্ছে। কর ফাঁকির বর্তমান যে চিত্র, আশা করছি এগুলো ঠিক হয়ে যাবে। তিনি বলছেন ধীরে ধীরে এনবিআর এর মধ্যে স্বচ্ছতা বাড়ছে, মানুষের মধ্যে স্বচ্ছতা আসবে, কোনো কর ফাঁকিবাজে পার পাবে না। আমরা তো এই বিষয়গুলো একটা ভালো বিষয়, কারণ যারা কর দিচ্ছে তাদের উপরই বেশি চাপ হচ্ছে। ব্যবসায়ীরা সবসময় বলে থাকেন সেক্ষেত্রে যারা কর ফাঁকি দিচ্ছেন তাদের কাছ থেকে যেন আরও বেশি কর আদায় করা যেতে পারে, সেইটি ব্যবস্থা নেওয়া হবে। পরের সংবাদটি বাংলা নিউজ 24, তারা সংবাদ করেছে 9 দফা সংস্কার প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক আমরা জানি বেশ কিছু সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, সেইটিকে আরও বেশি শক্তিশালী করার জন্য বেশ কিছু কেন্দ্রীয় ব্যাংকের সাহিত্য শাসন, আন্তর্জাতিক মানে উন্নীত করা, রাজনৈতিক প্রভাবমুক্ত করা, এইগুলো মিলিয়ে আরও 9টি প্রস্তাব দেওয়া হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড টিবিএস এর সংবাদটি আমরা দেখতে চাই। তারা সংবাদ করেছে সাইফ পাওয়ারটেক। আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরের বেশ অনেক বছর ধরে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব ছিল এই সাইফ পাওয়ারটেক, এখনও আছে। তারা বেশ লাভজনক একটি সংস্থার সাথে যুক্ত থাকার পরেও 3063 কোটি টাকা খেলাপি হয়েছে এই প্রতিষ্ঠানটির, এবং তারা এখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে এই খেলাপি ঋণটি পুনঃ তফসিলের 15 বছরের জন্য পুনঃ তফসিল চাচ্ছে 2% সুদ পরিশোধ করে। এটি আসলে কতটা যৌক্তিক হবে করা, কেন্দ্রীয় ব্যাংক এটা এই দাবি মেনে নেবে কিনা, সেই জায়গাটাতে প্রশ্ন তৈরি হয়েছে। বণিক বার্তা যে এই সংবাদটি করেছে, আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কোটা অর্ধেকে নেমে আসবে, পুঁজিবাজার নিয়ে একটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখলাম যে পত্রিকাগুলো তারা বেশ কিছু সংবাদ করেছে, এছাড়া আসলে অনেক সংবাদ হয়েছে। প্রধান কিছু সংবাদ আমরা নেওয়ার চেষ্টা করেছি। আমরা এই মুহূর্তে দর্শক একটু নয়াপল্টনে যেতে চাই, সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কথা বলছেন, তার বক্তব্য একটু শুনে আসি। 12 নভেম্বর 2025 বুধবার জিন 32 সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও এই 7 নভেম্বর উপলক্ষে ডকুমেন্টারি, ভিডিও চিত্র, প্রিন্ট মিডিয়া সহ ফেসবুক, ইউটিউব, অনলাইনে অনেক ডকুমেন্টারি প্রকাশ করা হবে। এর মধ্যে সম্পর্কে পোস্টার ও প্রপত্র প্রকাশ করা হবে। এই ছিল আমাদের কর্মসূচি। আশা করি আপনারা সেটা নিয়েছেন, আমাদের টিপু সাহেবের কাছে কপি নিয়ে নিতে পারবেন। এই বিষয়ে আমরা আবারও আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরতে চাই যে 7 নভেম্বর আমাদের রাজনৈতিক জীবনে, জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ বলেই আমরা এই দিনটিকে স্মরণ করে রাখতে চাই এবং 7 নভেম্বরের যে আপনার দর্শন, সেই দর্শনকে সামনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট, ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম অমর হোক, জিন্দাবাদ। তারেক রহমান।
দর্শক, আমরা ছিলাম নয়াপল্টনে, সেখানে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে আছেন মোহাম্মদ হাতেম, বিকেএম এর সভাপতি, এবং আছেন রাশিদুল করিম মুন্না, বাংলাদেশ বহুমুখী পাটপণ্য উৎপাদক এবং রপ্তানিকারক সমিতি। জনাব মুন্না, এই পর্যায়ে আপনার কাছে একটি সংবাদ আমরা দেখছিলাম যে বাংলাদেশ প্রতিদিন যে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কর ফাঁকিবাজদের বিরুদ্ধে তো অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, কারণ যারা কর দিচ্ছেন, আপনারা যারা কর দিচ্ছেন বা যারা ভালো ব্যবসায়ী যারা করের আওতায় আছেন, তারা আপনারা সবসময় বলেন যে আপনাদের উপর সবচেয়ে বেশি করের বোঝা চাপিয়ে দেওয়া হয়, কিন্তু করের জাল বাড়ানো হয় না। এবং আরেকটি কথা বলেছেন যে ধীরে ধীরে এনবিআর এর মধ্যে স্বচ্ছতা বাড়ছে এবং মানুষের আস্থাও বাড়ছে। এটি কতটা সত্যি? আপনারা কি সেটি ফিল করছেন কিনা? এনবিআর এর স্বচ্ছতা কি আসলে বেড়েছে? এনবিআর চেয়ারম্যান সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা যে কথাটা বারবার বলছি যে করের জালটা বা নেটটা বাড়ানো, কারণ যারা দিচ্ছে তাদের উপরে হচ্ছে বারবার খরচ নামছে, এবং সেই জায়গাতে যারা হচ্ছে মিসইউজ করছে, সেটা ব্যাংক বলেন আর ট্যাক্সের বিষয়টা বলেন, সেই জায়গাতে হচ্ছে অবশ্যই তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ আমরা চাই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কর মানে করের হার এবং আহরণ প্রক্রিয়াটা যদি স্বচ্ছতা না আনা যায়, ততদিন পর্যন্ত হচ্ছে দেশের উন্নয়নে সত্যিকার অর্থে ভূমিকা রাখতে পারবে না। এবং সেক্ষেত্রে আমরা যারা এক্সপোর্ট করি বা আমরা যারা ভালোভাবে কর দিয়ে ভালো সুস্থভাবে ব্যবসা করতে চাই, আমরা কিন্তু এই জায়গাগুলোতে হচ্ছে পূর্ণ সমর্থন জানাই। কিন্তু আমরা পাশাপাশি আবার দেখেছি কর সেক্টরে যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা কিন্তু সেভাবে রুলটা সেভাবে পালন করছে না। সুতরাং আমি বলবো এনবিআর চেয়ারম্যান সাহেবের কাছে যে প্রত্যেকটা অফিসার কি ধরনের দায়িত্ব পালন করছে, তাদের টার্গেটটা কি, সে অনুযায়ী একটা অ্যানালাইসিস করা দরকার। পাশাপাশি আমি বলতে চাই যে এই যে একটা গত 1 বছর প্লাস বাংলাদেশ ব্যাংক কিছুটা কনজারভেটিভ অ্যাপ্রোচে গেছে, বেশ কিছু লোক লুটপাট করে টাকা পয়সা নিয়ে গেছে, এবং সেই জায়গাতে হচ্ছে যারা ভালো ব্যবসা করছে, যারা আমদানি করছে, যারা রপ্তানি করছে, ম্যানুফ্যাকচারিং করছে, এই জায়গাতে কিন্তু একটা জোরালো ইস্যুটা হচ্ছে যে এই ব্যাংকগুলা এই কনজারভেটিভ পলিসির কারণে কিন্তু ব্যবসার যেই একটা স্থবিরতা এসেছে, এটা যে কোনো ভাবেই হচ্ছে অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকে চিন্তা করতে হবে। কারণ ভালো ব্যবসায়ীরা কিন্তু হচ্ছে ব্যবসা না করলে অর্থনীতির যে গতির হীনতা বা আমরা যে ছন্দ পতনের কথা হাতেম ভাই বলেছে, আমিও বলছি, এটা থেকে উদ্ধারের কোনো পথ নেই। আমাদের কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়েছে, শুধুমাত্র স্থবিরতা না, আমরা যারা এসএমই সেক্টর নিয়েও কাজ করি, আমরা দেখেছি এসএমইরা কিন্তু হচ্ছে একটা চরম হতাশার মধ্যে আছে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তো তাদেরকে সাপোর্ট দিচ্ছেই না, পাশাপাশি যে এই যে টোটাল সাপ্লাই চেইন, এই চেইনের মধ্যে যে একটা স্থবিরতা আসছে, তারা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে শুধু পড়েনি, তারা অনেকেই তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছে। সুতরাং আমরা পাশাপাশি আবার দেখছি সামনে এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জটা আছে, অপরচুনিটি আছে। যদি আমাদের যদি ক্যাপাসিটি বাড়ে, তখন সেই অপরচুনিটি আমরা নিতে পারবো, কিন্তু এই যে ভঙ্গুর অর্থনীতি দিয়ে আমরা সেটা কিভাবে নিতে পারবো? আবার দেখেছি যে আমাদের উপদেষ্টা পরিষদে সেটাকে পাশ করা হয়েছে। সুতরাং এটা রিভিজিট করার জন্য আমি দাবি জানাচ্ছি জোরালো ভাবে। হাতেম ভাই সবসময় বিষয়টা প্রস্তাব রাখেন যে এই এলডিসি গ্রাজুয়েশনের ব্যাপারে বর্তমান সরকারকে তো এখন থেকেই কাজ করতে হবে, আমাদের যাতে সক্ষমতা বাড়ে, আমাদের যে চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য যেই সুপারিশগুলো বিভিন্ন সময় দেওয়া হয়েছে, সেই বাস্তবতায় কিন্তু কোনো উদ্যোগ বা কাজ করা হচ্ছে না। সুতরাং এই যে অর্থনীতির প্রক্রিয়াতে চলতে হবে। সুতরাং এই জায়গাতে যেটা আপনার প্রথম প্রশ্ন, বর্তমান সরকারকে স্থবিরতার মধ্যে থাকলে হবে না। আমরা আশা করতে চাই, আমরা দেখতে চাই তারাও বেশ কিছু ইনিশিয়েটিভ নেয়, রাজনৈতিক প্রক্রিয়াতে যখন নতুন সরকার আসবে তারা যাতে সেই বাস্তবের প্রক্রিয়াতে। এটি একটি ভালো কথা বলেছেন, কারণ নির্বাচন হওয়ার জন্য তো আরো কয়েকটা মাস বাকি আছে। এই সময়টাতে আসলে সরকারকেও আসলে উদ্যোগ নিতে হবে, কারণ ব্যবসা তো আসলে থেমে থাকার সুযোগ নেই। জনাব হাতেম, একটি বিষয় আপনি বলতে চেয়েছিলেন সেই সময়টাতে, আমি আসলে এই প্রসঙ্গটা উত্থাপন করতে চাই, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের, বিশেষ করে শিল্পের জন্য, যে নতুন করে যেই নীতিমালা করা হয়েছে শ্রম আইন সংশোধন করে, সেই সংশোধনীর জায়গাটাতে অনেকগুলো ব্যত্যয় আছে আপনারা তুলে ধরেছেন। সেগুলো একটু যদি বলেন, কোন জায়গাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো আসলে এই মুহূর্তে না করলেই ভালো হতো, যে সংশোধনীগুলো না আনলেও আসলে করা যেত, এমন জায়গাগুলো যদি উল্লেখ করেন। ধন্যবাদ। আপনারা দেখেছেন যে ট্রাইপার্টিট কনসালটেশন কমিটির মাধ্যমে আমরা কিন্তু 101টা প্রপোজালে ঐক্যমতে ফাইনালি আমরা পৌঁছার চেষ্টা করে সর্বশেষ আমরা কিন্তু
শেষ যেটা গত 28শে সেপ্টেম্বর ট্রাইপারটাইট কনসালটেশন কমিটির মিটিং হয়, সেখানে 100টা পর্যন্ত আমরা কিন্তু একমত হইতে পেরেছিলাম। ফাইনালি থ্রেশহোল্ড যেটা আপনার ট্রেড ইউনিয়ন করার, সেটাকে একমত হতে না পারার ফলে সেদিন কিন্তু আমাদের যে উপদেষ্টা মহোদয়, শ্রম উপদেষ্টা মহোদয়, যিনি ট্রাইপারটাইট কনসালটেশন কমিটির চেয়ারম্যান, তিনি কিন্তু সেখানে প্রস্তাব দিলেন একটা, সেই প্রস্তাব অনুযায়ী আমরা ফাইনালি একমত হলাম। সেইটা ক্যাবিনেটে যাওয়ার সময় সেখানে কিছু পরিবর্তন করে ইচ্ছাকৃতভাবে এই পুরা ব্যবস্থাটার মধ্যে একটা প্রস্তাবিত এবং একটা বিভ্রান্তি তৈরি করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের কাছে যেটা মনে হয়েছে, বিদেশি যারা বিভিন্ন সময় বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়াটা পছন্দ করে না, তারা নানাভাবে বাংলাদেশের মানে সব অর্থনীতির সবচেয়ে বড় তালিকা শক্তি পোশাক শিল্প, এই ইন্ডাস্ট্রিটাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য, মানে বিভ্রান্তের মধ্যে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদের বোধহয় প্রচেষ্টার ফসল হচ্ছে এই ক্যাবিনেটে যাওয়ার আগে শ্রমিকের সংজ্ঞা, তারপরে ট্রেড ইউনিয়ন এবং সেখানে প্রভিডেন্ট ফান্ড, এই 3টে জায়গার মধ্যে নতুন করে কিছু পেজ ঢুকিয়ে দিয়ে বিভ্রান্তি তৈরি করে দেওয়া হয়েছে, সেখানে কিছু অস্পষ্টতা তৈরি করে দেওয়া হয়েছে। এই দিয়ে এখন একটা আমাদেরকে মানে এইটার পিছনে দরবার এবং শ্রমিক অসন্তোষ তৈরি করার ওনারা একটা রাস্তা তৈরি করে দিচ্ছেন। উদ্দেশ্য যে শ্রমিক অসন্তোষ তৈরি করে রাখতে পারলেই তো এই ইন্ডাস্ট্রিটা ধ্বংস হবে, এই ইন্ডাস্ট্রিটা চলতে পারবে না ঠিক মতো। আমার মনে হয় সরকারের ভিতরে কিছু ব্যক্তি বিদেশি কোনো এজেন্টের দ্বারা প্রভাবিত হয়ে, বিদেশি ব্যক্তিদের প্রভাবিত হয়ে এই কাজগুলি করেছে। এটা আমি ওই দিন উপদেষ্টা মহোদয়কে বলেছি, আমি এবং বিজেপির প্রেসিডেন্ট গিয়েছিলাম, ওনাকে বিষয়গুলো অবহিত করেছি এবং কোনোভাবেই শ্রমিকের সংজ্ঞার মধ্যে কর্মকর্তা কর্মচারী কথা দুটা ঢুকিয়ে দিয়ে এই যে বিভ্রান্তি তৈরি করা হলো, এটার আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। এবং প্রভিডেন্ট ফান্ড আপনি দেখেন, এক্সিস্টিং লতেও কিন্তু প্রভিডেন্ট ফান্ডের বিধান আছে, কিন্তু আজও পর্যন্ত আপনারা কোথাও কোনোদিন শোনেন নাই কোনো শ্রমিক প্রভিডেন্ট ফান্ডের দাবি নিয়ে কোনো আলোচনা করেছে বা কখনো দাবি জানিয়েছে। এক্সিস্টিং লতে থাকার পর ওখানে বলা হয়েছে, যদি কোনো প্রতিষ্ঠানের 75% শ্রমিক যদি লিখিত আবেদন করে, সেখানে প্রভিডেন্ট ফান্ডটা বাধ্যতামূলকভাবে সেখানে করার বিধান করতে হবে। কিন্তু এইটা কিন্তু এক্সিস্টিং লত, কিন্তু আজও পর্যন্ত এই কোথাও কোনো আবেদন কিন্তু এই পর্যন্ত আসেনি। তার মানে শ্রমিকরাও প্রভিডেন্ট ফান্ডের জন্য ইন্টারেস্টেড না। তাহলে সরকার কেন এই প্রভিডেন্ট ফান্ডটা আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদের একটা কস্টিং বাড়িয়ে দিল? আপনি দেখেন প্রতি বছরে আমাদের 5% করে ইনক্রিমেন্ট দিতে হয়, আবার এখন যদি প্রতি মাসে আমাকে 5% করে প্রভিডেন্ট ফান্ড আবার দেওয়া লাগে, এটা কি আমাদের ইন্ডাস্ট্রি এফোর্ড করতে পারবে এই পরিস্থিতিতে? আমার তো মনে হয় না। তাহলে যারা এগুলি করছেন তারা বাংলাদেশের এই অ্যাপারেল ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমরা উপদেষ্টা মহোদয়কে বলেছি যে এটাকে এইগুলি ঠিক করা হোক। তারপরে 20 জনে ট্রেড ইউনিয়ন করার যে বিধান করা হয়েছে, এটা নিয়েও কিন্তু শ্রমিক নেতৃবৃন্দ কিন্তু আপত্তি জানিয়েছেন অনেকেই। কারণ প্রকৃত শ্রমিকের স্বার্থ এই 20 জনে ট্রেড ইউনিয়ন করার ইয়েতে গেলে কখনো স্বার্থ উদ্ধার হবে না, হাসিল হবে না। কারণ সেখানে আমাদের আশঙ্কা যে এখানে দুষ্কৃতিকারী, সন্ত্রাসী বা ওই জুট সন্ত্রাসী এরকম অনেকেই এটার মধ্যে সম্পৃক্ত হতে পারে। 20 জন করে ট্রেড ইউনিয়ন করে 5টা করে ট্রেড ইউনিয়ন যদি কোনো প্রতিষ্ঠানে থাকে, দেখা যাবে যে সারা বছর আমাদের এই ট্রেড ইউনিয়নের তাদের ইন্টারনাল ঝগড়া মিটাইতে গিয়ে ইন্ডাস্ট্রির কার্যক্রম শেষ, সেখানে আর ইন্ডাস্ট্রি আর এগোতে পারবে না। এই ধরনের নানা রকমের ব্যত্যয় সেখানে করা হয়েছে। তারপরে 1000 পর্যন্ত শ্রমিকের জন্য 150 শ্রমিকের ট্রেড ইউনিয়নের কথা বলা হয়েছিল টিসিসির মিটিং এ, সেটাকে গিয়ে এখন এটা কমিয়ে আনা হলো 100-তে, আবার সংখ্যা বাড়ানো হলো 1,500। এই ব্যত্যয়গুলি নিয়ে আমরা কথা বলেছি। আর যেটা আমরা বুঝতে পেরেছি জনাব হাতেম, আমরা মোটামুটি আপনার বক্তব্য পরিষ্কার, কারণ আপনি প্রত্যেকটা বিষয়ে ধরে ধরে আলোচনা করেছেন এবং আমরা আশা করব যে যে বিষয়গুলো আমরা শ্রমিকদের কাছ থেকে, আসলে শ্রমিক নেতাদের কাছ থেকেও শুনতে পারলে নিশ্চয়ই সেটি তাদেরও একটা বক্তব্য থাকবে, দুই পক্ষের বক্তব্য এবং সরকার মিলে আমার মনে হয় এখানে আমার একটা প্রশ্ন শাহাদাত, যে এই একটা সেটেল ইস্যুর মধ্যে কেন কর্মকর্তা কর্মচারী ঢুকিয়ে একটা বিভ্রান্তি তৈরি করা হলো? কারা করলো, কার স্বার্থে, কার প্ররোচনা করেছে? এইটা আমি সরকারের কাছে অনুরোধ করব, এইটা আইডেন্টিফাই করে
এই প্রয়োজনীয় জি। ব্যবস্থা নেওয়ার অবশ্যই সরকার আসলে এই জায়গাটা দেখা উচিত, কারণ এই মুহূর্তে আসলে যে অনিশ্চয়তাটা তৈরি হয়েছে, শ্রমিকরাও আসলে বুঝতে পারছেন না আসলে কি হতে যাচ্ছে। আপনাদের দিক থেকেও আপনারা বলছেন যে অনেকগুলো বিষয় আপনাদের পক্ষে আসলে এই মুহূর্তে অ্যাফোর্ড করা সম্ভব না। সেই জায়গাগুলোতে একটি মানে সমাধানে আসা উচিত, কারণ আমাদের এই তৈরি পোশাকের উপর পুরো অর্থনীতি নির্ভর করছে। আমি খুব ছোট করে 1 মিনিটে এই বিষয়ে শুনতে চাই জনাব মুন্না আপনার কাছ থেকে। 1 মিনিটে যদি শেষ করেন আমাদের। আমি হাতিম ভাইয়ের সাথে একটু যোগ করছি। আমরা যেখানে বিদ্যুৎ ঠিক মতো পাচ্ছি না, গ্যাস ঠিক মতো পাচ্ছি না, আমাদের যে আইন শৃঙ্খলার অবস্থা খুবই চরম অনিশ্চয়তার মধ্যে আমরা আছি। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে চলছে। সেই জায়গাতে এই নতুন নতুন জটিলতাটা তৈরি করাটা কি সরকারের দায়িত্ব, নাকি সরকার হচ্ছে সমাধানের পথ বের করা হচ্ছে তাদের দায়িত্ব? যেটা হাতেমে যথার্থই বলেছেন। আমরা দেখছি যে ইন্টারন্যাশনাল যে পলিটিক্সে আমাদেরকে কিভাবে পিছিয়ে রাখা যায় সেই প্রক্রিয়াটা সবসময় বলবৎ আছে, চলমান আছে। সেই এখানে আমরা মনে করছি সেই ধরনের একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা সরকারকে এই ব্যাপারে সংশোধনের জন্য প্রস্তাব রাখছি জোরালোভাবে। পাশাপাশি আমরা চাই স্থিতিশীল, সুস্থ, স্বাভাবিক পরিস্থিতিতে ব্যবসা যাতে একটা কর্নারে চলে গেছে, এটা কিভাবে একটা গতিশীলতার মধ্যে আসে, এটাই জাতির প্রত্যাশা। এবং সেই জায়গাতে রাজনীতিবিদদেরকেও চিন্তা করতে হবে এই প্রত্যাশাটা যাতে তারা বুঝতে পারে। আমি তাদের কাছে আস্থা রাখতে চাই তারা নিশ্চয়ই যে বিষয়গুলা এখনো অনেকের মধ্যে আছে সেটা একটা সিদ্ধান্তে ওনারা আসবেন, এবং জাতীয় ইলেকশন এবং গঠনমূলক গ্রহণযোগ্য জাতীয় ইলেকশন আমরা এক্সপেক্ট করছি, আশা করছি। অনেক ধন্যবাদ জনাব রাশেদুল করিম মুন্না, অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ হাতেম আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম ব্যবসার পরিবেশ এবং সামনের অনিশ্চয়তার বিষয়ে আসলে ব্যবসায়ীরা কি ভাবছেন সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এরই সাথে সময় হয়েছে বিরতির পর আমাদের কাছে আরো সংবাদ আছে, আপনারা আমাদের সাথেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে, সেখানে লেনদেনের সবশেষ পরিস্থিতি আমরা দেখতে চাই। ইতিবাচক ধারায় লেনদেন চলছে ডিএসসিতে, এবং ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স 14 পয়েন্ট বেড়ে 1136 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স বেড়েছে 2.33 পয়েন্ট, অবস্থান 1084-তে। ডিএস30-র অবস্থান 1989, বেড়েছে 1.60 পয়েন্ট। লেনদেনের পরিমাণ বেশ খানিকটা কম, এই মুহূর্তে 276 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 177টির, কমেছে 147টির, অর্থাৎ বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কিন্তু কমেছে। অপরিবর্তিত আছে 70টি কোম্পানির শেয়ারের দর। তো জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট। শুরুতে মুদ্রা বাজার পরিস্থিতি। আমরা যদি দেখি মুদ্রার বিনিময় মূল্য এই মুহূর্তে মার্কিন ডলার 122 টাকায় বিক্রি হচ্ছে, কেনা হচ্ছে 122 টাকায়, বিক্রি 123 ইউরো, 137 টাকায় কিনে 142 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 157, বিক্রয় 165। চীনা ইউয়ান কেনা হচ্ছে 16 টাকায়, বিক্রয় 17 টাকা 50 পয়সা। সৌদি রিয়াল 32 টাকা 50-এ কিনে 32 টাকা 60 পয়সায় বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় কিনে 1 টাকা 45-এ বিক্রি হচ্ছে। স্বর্ণের দরদাম জানবো। আবারও বেড়েছে সোনার দাম। আমরা যদি দেখি 22 ক্যারেট সোনা এই মুহূর্তে 2 লাখ টাকার উপরে বিক্রি হচ্ছে প্রতি ভরি, 2,01,775 টাকা। 21 ক্যারেটের দাম পড়ছে 1,92,595, 18 ক্যারেট 1,65,080 টাকা, এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,37,180 টাকা। রূপার দাম বেড়েছে কিনা আমরা একটু দেখতে চাই। আমরা দেখেছি যে সোনার সাথে পাল্লা দিয়ে রূপার দাম বাড়ছিল গত কয়েক মাস ধরেই। প্রতি ভরি এই মুহূর্তে বিক্রি হচ্ছে 4,245 টাকা, যেটি 22 ক্যারেট রূপা। 21 ক্যারেট 4,047, 18 ক্যারেটের দাম পড়ছে 3,475 টাকা, এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 2,601 টাকায়। দর্শক, এরই সাথে আরও একটি বিরতির সময় হয়েছে। ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের আরও খবর নিয়ে, সাথে থাকুন। দর্শক, স্বাগত আরও একবার বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর।
চাঁদপুরের আড়তগুলোতে কমেছে মাছের আমদানি, এতে বেড়েছে মাছের দাম। সামনে মাছ আসা আরও কমবে এমন শঙ্কার কথা জানাচ্ছেন ব্যবসায়ীরা। খোকন কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাছ ধরার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরপর চাঁদপুরের মৎস্য আড়তগুলোতে মাছের আমদানি বাড়লেও গত দুদিন ধরে সরবরাহ কমতে শুরু করেছে, ফলে কেজি প্রতি 7 থেকে 8 টাকা বেড়ে গেছে মাছের দাম। এক দুদিন হলো মাছের আমদানিটা অনেক কম, যার কারণে আসলে সাগর থেকে মাছ কম আসে, আর আমাদের চাঁদপুরের রূপালী ইলিশ তো নাই বললেই চলে। ইলিশ মাছ 1 কেজি, যেই মাছটা 1 কেজি বা 1 কেজির ওভার যেটা, এটা 2400-2500 2600 টাকা কেজি, আর যেটা আপনার 800-900 গ্রাম এটা 1800-1900 টাকা কেজি। ছোট মাছের মৌসুম শেষ হয়ে যাওয়ায় নদীতে তেমন একটা মাছ পাওয়া যাচ্ছে না, তবে মাঝে মাঝে ইলিশের পাশাপাশি পাঙ্গাস, বোয়াল সহ বিভিন্ন সামুদ্রিক মাছ মিলছে নদীতে। কোনো গুড়া মাছ নাই, মনে করো আইন মাছ ওই পাঙ্গাস মাছ মাঝে মাঝে গাড়িওয়ালা 2-1টা পায়, নিয়ে কোনো রকম গাড়ে আসে। তবে সামনে মাছের সরবরাহ বাড়ার সম্ভাবনা নেই বলে জানান বণিক সমিতির সভাপতি। অভিযান শেষ হওয়ার প্রথম 2-3 দিন মাছ ছিল, এখন মাছ নেই বললেই চলে। সামনে মাছ হওয়ার কোনো পসিবিলিটি নাই, বিকজ অফ এখন সিজন শেষ। ব্যবসায়ীদের তথ্য মতে 1 থেকে 1.5 কেজি ইলিশের দাম 2600 থেকে 2800 টাকা, পাঙ্গাসের দাম 1000 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জে দেশীয় পেঁয়াজের সয়লাভ, তারপরও দাম ঊর্ধ্বমুখী। পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 90 টাকা দরে, আর খুচরা বাজারে সেটি উঠে যাচ্ছে 95 থেকে 100 টাকায়। ক্রেতাদের অভিযোগ, আমদানি বন্ধ থাকায় সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। আদা রসুনের দামও বেড়েছে। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। দেশের বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ, এখানে সরবরাহের কোনো কমতি নেই দেশীয় পেঁয়াজের। তারপরও গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পেঁয়াজের দর বেড়েছে 10 থেকে 15 টাকা। খাতুনগঞ্জে ছোট সাইজের পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজি দরে, আর একটু সাইজ বড় হলেই দাম হাঁকছেন 85 থেকে 90 টাকা কেজি। পাইকাররা বলছেন পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বেড়েছে দাম। আমাদের তো বাইরে থেকে কোনো পেঁয়াজ আমদানি নেই, এই জন্য আমাদের দেশি পেঁয়াজ যেটা আছে এটা লাস্ট পর্যায়ে, এখন লাস্ট সিজন। এখন এই দেশি পেঁয়াজের যে পর্যাপ্ত পরিমাণে থাকার কথা সেই পরিমাণে নাই। বাজার একটু বাড়তি মানে ওভার বাড়তি। আপনার মিডিয়াম পেঁয়াজ চলতেছে যে আপনার 75 থেকে 85, আর বড় পেঁয়াজ চলতেছে যে আপনার 100 টাকা 95 টাকা। তবে এই মুহূর্তে আমদানিটা হওয়াটা খুব জরুরি, কারণ বাজার ওভার বেড়ে গেছে। বাজার নিয়ন্ত্রণে দ্রুত পেঁয়াজ আমদানির দাবি জানিয়েছেন আড়তদাররা। রসুন বাজার চায়না বাজারও একটা 150 টাকা বেচা কিনা হচ্ছে, কারণ আসলে সবকিছু মোটামুটি সবকিছু হচ্ছে আপনার মূলত আমদানির উপর ডিপেন্ড করে। আমদানি যদি অ্যাভেলেবেল থাকে তখন যে আপনার বাজারটা মোটামুটি একটু স্থিতিশীল থাকবে। আমাদের দেশি পেঁয়াজ যেগুলো এগুলো তো পুরো 1 বছরে চললো, এখন সামনে 1-2 মাস আছে, এগুলো আস্তে আস্তে মাল শর্ট হয়ে আসছে। এইদিকে খুচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজের দর 95 থেকে 100 টাকা। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। 20-30 টাকা পেঁয়াজ কিনতাম বলে এই পেঁয়াজ 90 হয়েছে। হ্যাঁ, রোডের ভিতরে কোনো কাজ নাই, কোনো কিছু না, অসুবিধার মধ্যে আসি না। যে জায়গাতে 1 কেজি কিনবো এই জায়গা কিনি আধা কেজি। এই দিকে বেড়েছে রসুন ও আদার দাম। 130 টাকা কেজি দরে পাইকারিতে বিক্রি হচ্ছে চীন থেকে আমদানি করা রসুন, আর আদা বিক্রি হচ্ছে কেজিতে 140 টাকা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দেশের খবর ছাড়িয়ে এবার জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। নেদারল্যান্ডসের সঙ্গে উত্তেজনার পর অবশেষে চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দিল চীন। সম্প্রতি চীনা মালিকানাধীন ডাচ চিপ নির্মাতা নেক্সপেরিয়ার নিয়ন্ত্রণ নিয়েছিল নেদারল্যান্ড সরকারের জেরেই পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপে চিপ রপ্তানি বন্ধ করে দেয় বেইজিং। ফলে ভক্সওয়াগন ও ভলভোর মতো বড় কোম্পানির উৎপাদন বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়। নতুন সিদ্ধান্তে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার বাইরে রাখায় ইউরোপের গাড়ি শিল্পে আপাতত স্বস্তি ফিরেছে। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।